গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন রবার্ট লুইস স্টিভেনসনের লেখা ট্রেজার আইল্যান্ড, আজ তৃতীয় পর্ব। না না, আমি না, ফ্লিন্ট ছিল ক্যাপ্টেন। সিলভারের গলা শোনা গেল। আমি ছিলাম কোয়ার্টার মাস্টার। সেবারই পা হারিয়েছি আমি, পিউ হারিয়েছিল চোখ। তার মানে ফ্লিন্টই ছিল সর্দার? একজন প্রশ্ন করল। হ্যাঁ, বলল সিলভার। ভয়ঙ্কর লোক ছিল। তার দলের সবাই ছিল তারই মতো বেপরোয়া, নিষ্ঠুর এবং খুনি। ওই পিউ ছিল ফ্লিন্টের সহকারী। অথচ দেখো, পিউ এমনকি ফ্লিন্টও আমাকে পরোয়া করে চলত। ভয়ে ভয়ে থাকতো সারাক্ষণ, কখন আবার ফ্লিন্টকে খুন করে তার সর্দারি নিয়ে নেই। কিন্তু সেরকম কোনো ইচ্ছে আমার ছিল না। সর্দার হলেই ঝামেলা বাড়ে। তার চেয়ে এমনিতেই যখন সবাই আমাকে গুরুত্ব দিচ্ছে, কেন খামোকা ঝুঁকি নিতে যাই? তোমার নাম শুনেছি আগেই, বলল আগের লোকটা, জাহাজের সবচেয়ে কম বয়সী নাবিক সে। জলদস্যুর দলে ছিলে তাও শুনেছি, কিন্তু বিশ্বাস করতে পারছিলাম না এতদিন। এখন তো জানলে। এগিয়ে গেল সিলভার। এসো, হাত মেলাও। বুঝলাম এই অল্প বয়সী নাবিকটি আগে ডাকাত দলে ছিল না, কিন্তু আজ থেকে তাকে নিজের দলে টেনে নিল লং জন সিলভার। খুব ভালো ডিক, নাবিকটিকে উদ্দেশ্য করে বললেন না একজন। গলা শুনেই বুঝতে পারছি ইসরায়েল হ্যান্ডস। আমাদের দলে এসে ভালো করেছ, এই নাবিকগিরি করে আর পয়সা কামাতে। এখন ঠিকমতো কাজটা উদ্ধার করতে পারলেই টাকার বিছানায় ঘুমাবে। তা বারবিকিউ আর কতদিন? ক্যাপ্টেন ব্যাটাকে তো সহ্য করতে পারছি না। এভাবে কদিন থাকবো আর? তোমার মাথায় গোবর পোড়া, বরাবরই বলে এসেছি। বিরক্ত শুনছে সিলভারের গলা। টাকা কি ছেলের হাতের মোয়া যে চাইলেই পেয়ে যাবে? আরে সহ্য করতে হবে, দেরি আছে এখনো। কেন দেরি কেন? দ্বীপটা তো এসে গেল। দেরি এই জন্য যে তোমরা কেউ জাহাজ চালাতে জানো না। ওই অসহ্য ক্যাপ্টেনটাকেই সহ্য করা ছাড়া উপায় নেই তো। এখন তো বটেই, ফিরতি পথেও দরকার হবে স্মলেটকে। তাছাড়া গুপ্তধনের নকশাটাও তো এখনো হাতে পেলাম না। আমি জানি জমিদার ট্রেলনি কিংবা ডাক্তার এদের কারো কাছে আছে ওটা। এখনই চুটপাট শুরু করলে বলা যায় না, নকশাটা ধ্বংস করে ফেলতে পারে ওরা। সেক্ষেত্রে সবই মাটি। নকশার ব্যাপারটা না হয় মেনে নিলাম, কিন্তু ক্যাপ্টেন, ওকে কেন দরকার হবে? আমরা জাহাজ চালাতে পারি না কে বলল? নাবিক নই আমরা? এখন কে চালাচ্ছে শুনি? তোমরা গতর খাটছ শুধু, ব্রেনটা কিন্তু ক্যাপ্টেনের। হিসেব জানো? ম্যাপ দেখে বলে দিতে পারবে কোথায় আছো এখন? বলতে পারবে কয়েক ঘন্টা পর কোন দিকে বইবে বাতাস, কতটা জোরে? পারবে না। এই জন্য লেখাপড়া জানা দরকার। জাহাজের হাল ধরা, দাঁড় বাওয়া কিংবা পাল খাটানোর কাজে তোমাদের জুড়ি নেই, কিন্তু পুরো একটা জাহাজকে কন্ট্রোল, সেটা তোমাদের দিয়ে হবে না। কিন্তু চেষ্টা করতে দোষ কি? এই জন্যই বলেছিলাম মাথায় গোবর পোড়া। জীবনে অনেক দেখেছি আমি, অনেক ভুগেছি। জাহাজে করে দুর্গম সাগর পাড়ি দিয়েছি, পাহাড়ে চড়েছি, মরুভূমিও পেরিয়েছি। অনেক অনেক লোক দেখেছি, তারা কেউ বোকা কেউ বা বুদ্ধিমান। অনেক বুদ্ধিমানকে দেখেছি, কিন্তু সামান্যতম ভুলের জন্য একেবারে ধ্বংস হয়ে গেছে। বেশিরভাগ কি ভুল করেছে জানো? তাড়াহুড়া। কাজী সাবধান। কিন্তু একটু রাম খেয়ে হৈহুল্লোড়ও করতে পারি না। কুত্তার মতো এসে ঘেউ ঘেউ শুরু করে স্মলেট। ব্যাটার ঘাট ধরে পানিতেই ফেলে দেবে একদিন। গজগজ করে উঠল ইসরায়েল। আর একটা জিনিস, এই রাম। পিউয়ের কি কম টাকা ছিল? অথচ ভিখিরি হয়ে মরেছে। কেন জানো? রাম গিলে গিলে। ফ্লিন্টের মৃত্যুর কারণও ওই রাম। তাহলে কি করবো আমরা এখন? জানতে চাইল কম বয়সী নাবিক ডিক। আপাতত কিছুই না, চুপচাপ শুধু দেখে যাব। জাহাজ দ্বীপে ভেড়াবে ক্যাপ্টেন, নকশার সাহায্যে গুপ্তধন খুঁজে বার করবে ডাক্তার আর ট্রেলনি। তারপর শুরু হবে আমাদের কাজ। প্রথমে ট্রেলনি আর সাঙ্গাপাঙ্গদের খতম করে ফেলব। আমাদের হয়ে জাহাজটাকে আবার নিরাপদ কোনো জায়গায় নিয়ে যাবে স্মলেট, এমন কোথাও যেখান থেকে আমরা সহজেই কেটে পড়তে পারি। সেই সময়, বুঝলে, সেই সময় মুন্ডটা ছিঁড়ে নেব আমি বেটার। নিও, বলল সিলভার। ডাকাতদের কথা শুনে বুক কাঁপছে আমার। বুঝতে পারছি এক পেয়ে নাবিক বলতে লং জন সিলভারের কথাই বলেছিল বোনস। কি পরিমাণ বিপদে পড়েছি অনুমান করে আতঙ্কে দম বন্ধ হওয়ার অবস্থা আমার। এই সময় আবার শোনা গেল সিলভারের কথা। যাক, অনেক কথাবার্তা হলো। অ্যাডিক, কয়েকটা আপেল বের করো না,
পিপে থেকে, খাই, কাঠ হয়ে গেলাম, আর রক্ষে নেই। এক্ষুনি আমাকে খুন করে পানিতে ফেলে দেবে ডাকাতেরা। উঠে পিপে থেকে বেরিয়ে দৌড় দেবার কথা ভাবছি, এমন সময় বলে উঠল ইসরায়েল, আপেল টাপেল খেয়ে এখন কাজ নেই, তার চেয়ে কিছু রাম নিয়ে এসো, মৌজ করি। ঠিক আছে, এই নাও চাবি, রান্নাঘরের দেরাজে তালা দেয়া আছে, বের করে নিয়ে এসো। মেট অ্যারোকে কে মদ সরবরাহ করত তা বুঝতে অসুবিধা হচ্ছে না আর। চেষ্টা করে হয়তো নিজের দলে তাকে টানতে পারেনি, চালাকি করে অ্যারোর মাতলামিকে কাজে লাগিয়েছে। তখন অন্ধকারে ঝড়ের রাতে ঠেলে ফেলে দিয়েছে তাকে জাহাজ থেকে। রাম নিয়ে এলো ডিক, ফ্লিন্টের স্মরণে আর নিজেদের স্বাস্থ্য কামনা করে মদ গিলতে লাগলো ডাকাতগুলো। পিপের ভেতরটা আলোকিত হয়ে উঠছে। চাঁদের আলোয় বেরিয়ে যে পালাবো সে উপায় নেই, দস্যুদের নজরে পড়ে যাব। কি করব ভাবছি, এই সময় শোনা গেল চিৎকার, ডাঙা ডাঙা! লাফিয়ে উঠে পড়ল ডাকাতেরা, ছুটোছুটি শুরু করে দিল, যার যার জায়গায় ফিরে যাচ্ছে। এই সুযোগে টুক করে বেরিয়ে এলাম পিপে থেকে, ছুটলাম জাহাজের পেছনে। ডাক্তার লিভজি আর হান্টারের দেখা পেলাম ওখানেই। একে একে অনেকে এসে জড়ো হলো সেখানে। ছোট্ট মেঘের আড়ালে ঢুকে গিয়েছিল চাঁদ, লুকোচুরি খেলে যেন আবার বেরিয়ে এলো। দূরে পশ্চিম দিগন্তে কালো মেঘের মতো দেখা গেল দ্বীপটাকে। স্বপ্নের ঘোরে আছি এখনো। মাত্র 2 মিনিট আগে শোনা ডাকাতদের কথাগুলো এখনো আচ্ছন্ন করে রেখেছে মনকে। দুঃস্বপ্নের মাঝেই যেন শুনতে পেলাম ক্যাপ্টেন স্মলেটের গলা। জাহাজের মুখ কোন দিকে ভেড়াতে হবে নির্দেশ দিচ্ছেন সারেংকে। দ্বীপের পূব দিকে নিয়ে গিয়ে জাহাজটা ভেড়ানোর ইচ্ছা তার। এর আগে দ্বীপটা দেখেছ কেউ? উপস্থিত লোকদের জিজ্ঞেস করলেন ক্যাপ্টেন। আমি দেখেছি, বলল জন সিলভার। একটা বাণিজ্য জাহাজের বাবুর্চি ছিলাম তখন। নিতান্ত দুর্ঘটনার জন্যই এই দ্বীপে জাহাজ ভেড়াতে বাধ্য হয়েছিলেন ক্যাপ্টেন। ম্যাপে দেখলাম দ্বীপের পেছনে একটা উপদ্বীপে জাহাজ ভেড়ানোই নিরাপদ, জানো কিছু? ঠিকই দেখেছেন, ওই উপদ্বীপটার নাম স্কেলিটন আইল্যান্ড। জলদস্যুদের আড্ডা ছিল ওটা। এর উত্তরে একটা পাহাড় আছে, ফরমোস্ট হিল বলে ওটাকে, প্রধান দ্বীপটার এক প্রান্তে। সাগরে নেমে যাওয়া পাহাড়টার নাম স্পাইগ্লাস, উঁচু পাহাড়। ওখান থেকেই ডাকাতেরা চারদিকে সাগরে লক্ষ্য রাখত, নামটা ওজন্যই হয়েছে। একটা ম্যাপ আছে আমার কাছে। বলতে বলতে পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বের করলেন ক্যাপ্টেন। একজন নাবিকের দিকে তাকে আদেশ দিলেন, এই একটা ল্যাম্প নিয়ে এসো তো। ল্যাম্পের আলোয় ম্যাপটা দেখল সিলভার। কাছে সরে এসেছি আমি, দেখলাম চোখ দুটো চকচক করছে ডাকাতটার। বনসে সিন্ধুকে পাওয়া ম্যাপ নয় এটা, তবে তার অবিকল নকল। নকলটা করে দিয়েছেন নিশ্চয়ই জমিদার ট্রেলনি। সাংকেতিক কথাগুলো লেখা হয়নি, আর লাল কালির ক্রস চিহ্নগুলো দেওয়া হয়নি এখানে। জাহাজ চালাতে দরকারও নেই ওগুলোর। বলো তো এখন, সিলভারকে জিজ্ঞেস করলো ক্যাপ্টেন, এই ম্যাপটা ঠিক আছে? ঠিকই আছে, ঘাড় কাত করে বলল সিলভার। শুধু আমি বুঝলাম, হতাশ হয়েছে সে। নতুন কাগজ দেখে ঠিকই বুঝেছে বিলি বন্সের সিন্ধুকে পাওয়া ম্যাপ নয় এটা। মুখে বলল, চমৎকার ম্যাপ, পরিষ্কার দেখানো আছে সব কিছু। ম্যাপের এক জায়গায় আঙুল রেখে বলল, এই যে এই জায়গাটাকে ওরা বলতো ক্যাপ্টেন কিডের অ্যাঙ্করেজ। দক্ষিণ ঘেঁষে বইছে প্রবল স্রোত, চলতে চলতে পশ্চিম তীরের ওদিক দিয়ে গিয়েছে উত্তরে। এদিক দিয়ে এসে ভালোই করেছেন ক্যাপ্টেন, দ্বীপে নামতে এদিক দিয়ে সবচেয়ে সুবিধা। ধন্যবাদ, এখন যাও, দরকার হলে আবার ডাকবো। ট্রেজার আইল্যান্ড সম্পর্কে সিলভারের জ্ঞান সত্যিই বিস্মিত করল আমাকে। আমার দিকে চোখ তুলে তাকালো সে, ধক করে উঠল বুক। মৃদু হেসে আমার কাঁধে হাত রাখল সিলভার। মাঝে মাঝে এইভাবে আমাকে আদর করে, কিন্তু আজ গাটা ঘিন ঘিন করে উঠল। দারুণ ভণ্ড এই লোকটার প্রতি বিতৃষ্ণায় ভরে গেল মন। কিন্তু তবু কাঁধের উপর থেকে সিলভারের হাতটা সরিয়ে দিতে সাহস হলো না, যদি কিছু সন্দেহ করে বসে। চমৎকার দ্বীপ ওটা জিম। ঝর্ণা কিংবা সাগরের টলটলে পানিতে গোসল করবে, বুনো ফল খাবে, ছাগল শিকার করবে, আর পাহাড়ি ছাগলের মতোই ঘুরে বেড়াবে পাহাড়ের জঙ্গলে। ইস, আবার যদি তোমার বয়সে ফিরে যেতে পারতাম, অন্তত পা দুটো থাকলেও চলতো। হ্যাঁ, দ্বীপের ভেতরে যদি কোথাও যাও, সারাদিনের খাবার নিয়ে যেও আমার কাছ থেকে। অন্তরঙ্গ ভঙ্গিতে আমার কাঁধে একটা চাপড় মেরে ক্রাচে ভর দিয়ে চলে গেল সিলভার। জাহাজের পেছন দিকে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে নিচু গলায় কথা বলছেন ট্রেলনি আর ডাক্তার আঙ্কেল। কাছে পিঠে আর কেউ নেই,
সবাই চলে গেছে যার যার কাজে। এগিয়ে গেলাম, এদিক ওদিক তাকিয়ে গলার নামিয়ে সাবধানে বললাম, ডাক্তার চাচা, কথা আছে। ক্যাপ্টেন আর জমিদার চাচাকে নিয়ে কেবিনে যান, কোনো ছুতোয় আমাকে ডেকে পাঠাবেন, সাংঘাতিক বিপদে পড়েছি আমরা। আমি যাই, রান্নাঘরেই থাকব। কয়েক মিনিট পরে আমার ডাক এলো। কেবিনে গিয়ে দেখলাম টেবিল ঘিরে বসে আছেন জমিদার ট্রেলনি, ডাক্তার চাচা আর ক্যাপ্টেন। টেবিলে রাখা এক বোতল স্প্যানিশ মদ, ওগুলোর দিকে কারো খেয়ালই নেই। সমানে পাইপ টেনে চলছেন ডাক্তার চাচা, পটচোলাটা খুলে রেখে বসেছেন ট্রেলনি। পেছনে খোলা জানালা দিয়ে তাকিয়ে চাঁদ দেখছেন ক্যাপ্টেন। বলে ফেলো জিম, আমাকে দেখেই বললেন জমিদার। দরজার কাছে গিয়ে বাইরেটা একবার ভালো করে দেখে এলাম, তারপর একটা চেয়ার টেনে নিয়ে সংক্ষেপে সব বললাম। আমার কথা শেষ না হওয়া পর্যন্ত টু শব্দটা করল না কেউ, চুপচাপ শুনে গেল। আমার বলা শেষ হলে নড়ে চড়ে উঠলেন ডাক্তার চাচা, বোতল থেকে মদ ঢেলে এগিয়ে দিলেন জমিদার আর ক্যাপ্টেনের দিকে। নিজেও নিলেন এক গ্লাস, এক মুঠো কিশমিশ তুলে বাড়িয়ে ধরলেন আমার দিকে। আমার স্বাস্থ্য কামনা করে গ্লাসে চুমুক দিলেন তিনজনই। কয়েকটা কিশমিশ মুখে পুড়ে দিলাম আমি। মাফ করবেন আমাকে ক্যাপ্টেন স্মলেট, বললেন জমিদার। আপনি ঠিকই আন্দাজ করেছিলেন, আমি আসলে গাধা। এখন কি করা যায় বলুন তো? আমিও কম গাধা নই, বললেন ক্যাপ্টেন। নাবিকদের দলপতি, অথচ দলের লোককে কেমন বুঝতেই পারিনি, ঘুণাক্ষরেও বুঝতে পারিনি বিদ্রোহ ঘটবে জাহাজে। ইস, একেবারে ছাগল বানিয়ে ছেড়েছে আমাকে। অসামান্য লোক ওই জন সিলভার, বললেন ডাক্তার চাচা। জলদস্যু, কিন্তু কি আশ্চর্য সাংগঠনিক ক্ষমতা। লোকটাকে সামান্যতম সন্দেহ করলাম না আমি, বললেন ক্যাপ্টেন। কিন্তু শুধু এসব আলোচনায় তো কাজ হবে না, কিছু একটা আমাদের করতে হবে, এবং শিগগিরই। আপনি জাহাজের ক্যাপ্টেন, এতদিনে পথে এসেছেন জমিদার, যা ভালো বোঝেন করুন। আমাদের এগিয়ে যেতে হবে, বললেন ক্যাপ্টেন। যেমন যাচ্ছি ঠিক তেমনই। ডাকাতদের বুঝতে দিলে চলবে না যে ওদের আসল রূপ জেনে গেছি আমরা। বোঝা যাচ্ছে গুপ্তধন না পাওয়া পর্যন্ত আপনাদের খুন করবে না ওরা, আমার উপর হাত তুলবে আরও পরে। কাজেই কিছুটা সময় আমাদের হাতে আছে, তবে আগে হোক পরে হোক ওদের সঙ্গে লাগতেই হবে আমাদের। এছাড়াও আরও তিনজন আছে আমাদের পক্ষে, মিস্টার ট্রেলনির সঙ্গে যারা এসেছেন আর কি। আমরা সংখ্যায় কম, কাজেই আমাদেরকেই আগে আক্রমণ চালাতে হবে। জমিদারের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন ক্যাপ্টেন, মিস্টার ট্রেলনি, আপনার লোক তিনজনের উপর নির্ভর করা যায়? নিশ্চিন্তে, বললেন জমিদার। তার উপর বিশ্বাস হারিয়েছেন ক্যাপ্টেন, ক্যাপ্টেনের কথার ভঙ্গি থেকেই বুঝে নিলেন। তাহলে ওরা তিনজন আর আমরা এই চারজন, অবশ্য জিমকে একজন ধরলে আর কি, হলাম গিয়ে সাতজন। আক্রমণ আমরাই আগে করব, কিন্তু তার আগ পর্যন্ত চোখে চোখে রাখতে হবে ডাকাতদের। ওদের মতিগতি জানার জন্য একজন স্পাই দরকার আমাদের। জিমি এই কাজ ভালো করবে, চটপটে ছেলে, তাছাড়া দলের নেতা সিলভারের সঙ্গে তার দারুণ ভাব। পারবে তো জিম? মাথা হেলিয়ে সায় দিলাম। সাবধান জিম, আমাকে হুঁশিয়ার করলেন ডাক্তার চাচা। গুপ্তচরের কাজ কিন্তু সাংঘাতিক কঠিন, মারাত্মক ঝুঁকির কাজ। তোমার উপর অনেক কিছু নির্ভর করছে জিম, বললেন জমিদার ট্রেলনি। অস্বস্তি বোধ করছি, এত বড় বড় লোক আমার উপর নির্ভর করছেন, নিজেকে অত্যন্ত অসহায় মনে হলো। আগামী বিপদের কথা মনে করে বুক কাঁপছে। হিস্পেনিওলে এখন মোট লোকের সংখ্যা ২৬, তাদের ১৯ জনই বিদ্রোহী। এতগুলো খুনে ডাকাতের বিরুদ্ধে কদিন টিকে থাকতে পারবো আমরা? পরদিন খুব ভোরে উঠলাম বিছানা থেকে, উঠেই চলে এলাম ডেকে। রাতের বেলা অনেকখানি পথ পেরিয়ে এসেছে হিস্পেনিওলা। দ্বীপের দক্ষিণ পূর্বে নিচু তীরের প্রায় আধ মাইলের মধ্যে এসে পড়েছে। ভালো মতোই চোখে পড়ছে দ্বীপটা, বেশিরভাগই ধূসর জঙ্গলে ছাওয়া। নিচু জমিতে ইতস্তত ছড়ানো বালিয়াড়ির হলদে রং কিংবা বনের মাথা ছাড়ানো তাল জাতীয় বড় বড় গাছের জন্য এই ধূসরতা কোথাও কোথাও ব্যাহত হয়েছে, কিন্তু সেটা খুব বেশি জায়গায় নয়। কেমন যেন হতাশা জায়গায় মনে এই রং। পাথুরে পাহাড় চূড়া বিশাল গাছেরও মাথা ছাড়িয়ে অনেক উপরে উঠে গেছে। সবচেয়ে উঁচু পাহাড় স্পাইগ্লাস। সিলভার ঠিকই বলেছে, সাগর সমতল থেকে ১০০০ ফুট উঁচু তো হবেই। মস্ত ছুরি দিয়ে কুচ করে যেন কেটে নিয়েছে কেউ খাড়া হয়ে যাওয়া পাহাড়টার চূড়া। তীরে আঘাত খেয়ে প্রতিহত হয়ে ফিরে আসছে বড় বড় ঢেউ, দুলে দুলে উঠছে হিস্পানিওলা।
জাহাজের এখানে ওখানে যেখানেই কাঠের জোড়ায় সামান্যতম ফাঁক আছে কিংবা নড়বড়ে হয়ে গেছে পেরেকের গাঁথুনি, সেখানেই বিচিত্র ক্যাচকোচ শব্দ উঠছে। ছলাচ্ছল শব্দ করে ঢেউ ঝাপটা মারছে জাহাজের কাঠের খোলসে। সব মিলিয়ে একটা আজব আর্তনাদ ছড়াচ্ছে। দোলনির চোটে মাথা ঘুরছে আমার। ডেকের রেলিং চেপে ধরে কোনো মতে সামলে রেখেছে নিজেকে। দুরন্ত ঢেউয়ের এমন দুলনিতে এই প্রথম পরিচিত। কেমন যেন অসহ্য ঠেকছে। তার উপর খালি পেট, নাড়ি ভুড়ি শুদ্ধ যেন বেরিয়ে আসবে এমন মোচড় মারছে। কিন্তু তবু ডেক ছেড়ে যেতে মন চাইল না। সূর্য সবে উঠছে, সোনালি হয়ে উঠেছে বনের শিশির ঢাকা গাছপালার মাথার পাতার চাদোয়া। পাখপাখালির কলকাকুলি এত দূর থেকেও শুনতে পাচ্ছি। কিন্তু তবু কেন যেন বনের বিষণ্ণ ভাবটা কাটছে না। পাথুরে পাহাড়ের পাদদেশে আছড়ে পড়ে ঘূর্ণি আর ফেনার সৃষ্টি করছে লোনা পানি। কে জানে, হয়তো এই দৃশ্যই আমার মনে জলদস্যুদের চিন্তার সঙ্গে মিলেমিশে এক হয়ে গেছে। আর এই জন্যই প্রকৃতির এমন চোখ জোড়ানো রূপও বিস্বাদ ঠেকছে আমার কাছে। হিস্প্যানিওলায় নতুন আরেকটি দিন শুরু হয়েছে। সামনে প্রচুর কাজ। বাতাসের চিহ্ন মাত্র নেই। মাইল ৩-৪ ঘুরে খাড়ি ধরে গিয়ে স্কেলিটন আইল্যান্ডে নোঙর ফেলবে জাহাজ। কিন্তু তার আগেই নৌকাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নামাতে হবে। ক্রমেই উপরে উঠছে সূর্য। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে প্রচণ্ড গরম। এই সকালেই দরদর করে ঘাম ঝরতে শুরু করলো আমার কপাল বেয়ে। নাবিকেরা পরিষ্কার করলো নৌকাগুলো, পুলিতে আটকানো দড়িতে বেঁধে নিচে নামালো। কয়েকজন নাবিক গিয়ে উঠল কয়েকটা নৌকায়। আমাকে নৌকায় ওঠার আহ্বান জানালো একজন। এগিয়ে গেলাম। আমি নৌকায় নামতে না নামতেই কোথায় যেন কি একটু ভুল হলো। গালাগাল দিয়ে উঠল অ্যান্ডারসন নামে এক নাবিক। লক্ষণ খারাপ। এতদিন সবাই একটা বিশেষ নিয়মে বাধা ছিল, কিন্তু দ্বীপে পৌঁছতে না পৌঁছতেই কেমন যেন অধৈর্য হয়ে উঠেছে তারা। অথচ জাহাজের গায়ে এখনো নৌকাগুলো বাধাই আছে। হালের কাছে এসে দাঁড়িয়েছে জন সিলভার। বাবুর্চির কাজ এটা নয়, কিন্তু দ্বীপটা সিলভারের চেনা বলে তাকেই পথ দেখাতে আদেশ করেছেন ক্যাপ্টেন। পথ দেখিয়ে নিয়ে চলল সিলভার। খুব ধীরে ধীরে এগোচ্ছে জাহাজ। নিচে নৌকায় থেকেই শুনতে পেলাম সিলভারের গলা। ভাটায় টান পড়েছে, এখন তো যাচ্ছে, কিন্তু আগে কিছুতেই এখান দিয়ে ঢুকতো না জাহাজ। কোদাল দিয়ে কেটে গভীর করা হয়েছে এই পথ। ম্যাপে দুটো প্রাকৃতিক বন্দর দেখানো আছে। একটা বন্দরের কাছে নিয়ে আসা হলো জাহাজ। জায়গাটার একদিকে দ্বীপের মূল ভূখণ্ড, অন্যদিকে স্কেলিটন আইল্যান্ড। দুটোই এখান থেকে সমান দূরে। কাচের মতো স্বচ্ছ পানি, তলাটা পরিষ্কার দেখতে পাচ্ছি। চমৎকার বালি বিছানো। নোঙর নামানোর আদেশ দিলেন ক্যাপ্টেন। শেকলের বিচ্ছিরি কিচকিচ শব্দে কাছের গাছপালার শাখা থেকে উড়াল দিল ঝাঁকে ঝাঁকে পাখি। ওগুলোর চিৎকারে শেকলের শব্দ ঢেকে গেল। নোঙর নামানো শেষ হতেই আবার একে একে গিয়ে গাছে বসে পড়ল। থেমে গেল কোলাহল। পানির কিনারে নেমে এসেছে গাছপালা। জোয়ারের পানি কতটা উঠে সীমানা মেপে দিয়েছে যেন। অসংখ্য সরু সরু খাল ঢুকে গেছে বনের ভেতর। ম্যাপে দেখানো আছে বনের ভেতরে এদিকেই কোথাও দুর্গ আছে একটা, কিন্তু গাছপালার জন্য চোখে পড়ছে না। কেমন একটা আদিম ছাপ রয়েছে এখানকার গাছপালা, পাহাড়, জঙ্গল, সাগরে। ম্যাপটা না থাকলে ঠিক মনে করতাম এই এলাকায় এই প্রথম মানুষের পা পড়ল। বাতাস একেবারেই বন্ধ। কোলাহলমুখর প্রকৃতিও স্তব্ধ হয়ে পড়েছে। বেলাভূমিতে কিংবা পাথুরে পাহাড়ের পাদদেশে ঢেউ আছড়ে পড়া ছাড়া আর কোনো শব্দ নেই। কেমন একটা গন্ধ ছড়াচ্ছে চারদিকে। পাতা আর গাছের গুড়ি পচলে যেমন হয়। শুধু নোঙরের উপর ভরসা করা গেল না, তীরের একটা বড়সড় গাছের কাছে নৌকা নিয়ে গেল অ্যান্ডারসন। কাছির এক মাথা শক্ত করে গাছের সঙ্গে বেঁধে অন্য মাথা বেঁধে দেওয়া হলো জাহাজের ডেক সংলগ্ন একটা মোটা খুঁটিতে। জোয়ার এলে যেন ভেসে না যেতে পারে জাহাজ, সেই জন্যই এই ব্যবস্থা। জাহাজে ফিরে এলাম আবার। ডেকের রেলিংয়ের পাশে দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস টানছেন ডাক্তার চাচা। চোখ মুখ বিকৃত। আমাকে দেখেই বলে উঠলেন, গুপ্তধন কি আছে না আছে ঈশ্বরই জানেন, কিন্তু এখানে রোগ ছড়াবার প্রচুর উপকরণ আছে। নাবিকদের ব্যবহার ক্রমেই আশঙ্কাজনক হয়ে উঠছে। যে কোনো সামান্য ব্যাপারেও মেজাজ দেখাচ্ছে ওরা। ক্যাপ্টেনের নির্দেশ মানতে চাইছে না কেউ। বিদ্রোহের চাপা আগুন জ্বলছে ভেতরে ভেতরে। যে কোনো মুহূর্তে দাও দাও করে বেরিয়ে আসবে লকলকে শিখা। দারুণ ব্যস্ত হয়ে পড়েছে লংজন। এক্ষুনি যাতে কেউ কিছু না করে বসে সেজন্য বোঝাচ্ছে নাবিকদের। রান্নাঘরের কাজ বাদ দিয়ে
ক্রাচ বগলে চরকির মতো পাক খাচ্ছে সারা ডেকে, চূড়ান্ত ভদ্রতা দেখাচ্ছে। ক্যাপ্টেনের সঙ্গে তার সহযোগিতার অন্ত নেই। সকাল তো গেছেই, দুপুরও গেল একটা প্রচণ্ড চাপা উত্তেজনার মাঝে। এলো বিকেল, প্রকট হয়ে উঠল কেমন এক আশ্চর্য বিষণ্ণতা। আমাদের চেয়েও যেন বেশি উদ্বিগ্ন হয়ে উঠেছে জন সিলভার। কেবিনে আমাদের সভা বসল। আমাদের মানে আমি, ডাক্তার চাচা, জমিদার ট্রেলনি, ক্যাপ্টেন স্মলেট, হান্টার, জয়েস আর রেডরুথ, এই 7 জন। কি করা যায়? জমিদারের এই প্রশ্নের জবাবে বললেন ক্যাপ্টেন, আপাতত কিছু করার নেই। নাবিকদের যে কোনো খারাপ ব্যবহার এখন সহ্য করতে হবে মুখ বুজে। এমনিতেই ক্ষেপে আছে ওরা। বারুদে আগুনের স্ফুলিঙ্গ ছোঁয়ানো যাবে না কিছুতেই। যে কোনো মুহূর্তে যা খুশি করে বসতে পারে ওরা। বিদ্রোহ দমন করতে পারে এমন একজন লোকই আছে জাহাজে। কে সে? জিজ্ঞেস করলেন জমিদার। লং জন সিলভার। ওই এক পেয়ে লোকটাই শুধু দমন করে রাখতে পারবে নাবিকদের। কিন্তু হঠাৎ করে এমন পাগল হয়ে উঠল কেন ওরা? ওরা ভাবছে সারা দ্বীপে ছড়িয়ে আছে শুধু সোনা আর সোনা। আসলে দ্বীপে নেমে যেতে চাইছে ওরা। কার আগে কে ধনরত্ন কুড়িয়ে নেবে এই ভাবনা। ওদেরকে এখন নামতে দেওয়াই উচিত। সবাই নামবে না অবশ্য, কিন্তু যারা নামবে তারা খালি হাতে ফিরে এলেই সবার মাথা ঠান্ডা হবে। কোনো ছুতো দেখিয়ে ওদেরকে দ্বীপে নামবার নির্দেশ দেই, কি বলেন স্যার? জমিদার এবং ডাক্তার চাচার দিকে তাকালেন ক্যাপ্টেন। ক্যাপ্টেনের কথাই মেনে নেওয়া হলো। আমাদের 7 জনকেই একটা করে গুলি ভরা পিস্তল দিলেন ক্যাপ্টেন। মিটিং শেষ হলো। ডেকে বেরিয়ে এলেন ক্যাপ্টেন। সঙ্গে সঙ্গে বললেন না, খানিকক্ষণ খামোকায় ঘুরলেন ডেকে। নাবিকদের বোঝাতে চাইলেন প্রচণ্ড গরমে অস্বস্তি বোধ করছেন। তারপর একজন নাবিককে ডেকে বললেন অন্যদেরকে ডেকে নিয়ে আসতে। এলো সবাই। কারো মুখ গোমড়া, কেউ বা গজগজ করছে। বললেন ক্যাপ্টেন, সাংঘাতিক গরম পড়েছে আজ, জাহাজে তো টিকতেই পারছি না। এক কাজ করো, দ্বীপে নেমে বেরিয়ে এসো খানিকক্ষণ। গাছপালার ছায়া অনেক ঠান্ডা। শোনো, সূর্য ডোবার আধা ঘন্টা আগে ব্ল্যাঙ্ক ফায়ার করব আমি। শব্দ শুনলেই কিন্তু চলে আসবে। কি যাবে? সমস্বরে প্রচণ্ড চিৎকার করে উঠল নাবিকেরা আনন্দে। নিমেষে বিরক্তিভাব দূর হয়ে গেল ওদের চেহারা থেকে। পাহাড়ে প্রতিধ্বনিত হয়ে ফিরছে 19 জন লোকের সম্মিলিত জোরালো চিৎকার। আবার গাছের ছায়া ঢাকা ডাল ছেড়ে আকাশে উঠে গেল পাখির দল। পাক খেয়ে খেয়ে উঠছে আর চেঁচাচ্ছে ওরা। কেউ কেউ গিয়ে রেলিং টপকেছে, নৌকায় নামবে। ধমকে তাদের ফেরালো সিলভার। সঙ্গে সঙ্গে কেবিনে ফিরে এলেন বুদ্ধিমান ক্যাপ্টেন। নাবিকদের দলপতি সিলভার, এটা তিনি জেনেও না জানার ভান করছেন যতটা সম্ভব। সবাই যেতে চাইছে দ্বীপে, কিন্তু বারণ করল সিলভার। ঠিক হলো সিলভার সহ 13 জন যাবে, বাকি 6 জন থেকে যাবে জাহাজে। রেলিংয়ের কাছে দাঁড়িয়ে সবই দেখলাম, শুনলাম আমি। দুর্বুদ্ধিটা মাথায় ঢুকলো তখনই। সিলভার তো যাচ্ছে, আমিও যাই না কেন সাথে? আড়ালে লুকিয়ে ওরা কি বলাবলি করে শুনব। আশা করছি সিলভার আমাকে সঙ্গে নিবে। এগিয়ে গিয়ে সিলভারকে জানালাম আমার ইচ্ছা। সানন্দে রাজি হলো সে। একে একে নৌকায় নেমে গেলাম সবাই। সিলভারের নৌকায় উঠলাম আমি। ইয়ো হো হো অ্যান্ড আ বটল অফ রাম সমস্বরে গানটা ধরল ডাকাতেরা। দাঁড় বাইতে লাগলো সমান তালে। আমাদের নৌকাটা তীরের ঘাট ছুতে না ছুতেই লাফিয়ে নেমে পড়লাম। নৌকা থেকে চেঁচিয়ে উঠল সিলভার, কিন্তু তার সমস্ত সাবধান বাণীকে অগ্রাহ্য করে ছুটে ঢুকে পড়লাম ঘন গাছপালার অরণ্যে। জনবসতিশূন্য দ্বীপ। জীবনে প্রথম অচেনা এলাকায় ঘোরার রোমাঞ্চ অনুভব করলাম। পেছনে নাবিকদের গলার আওয়াজ শোনা যাচ্ছে। এগিয়ে চললাম। কতগুলো গাছ দেখতে ওকের মতো, কিন্তু আসলে ওক নয় ওগুলো। পাতাগুলো অনেকটা উইলোর মতো। অজানা ফুলের গন্ধ বাতাসে। ডালে ডালে বিচিত্র রঙের বিভিন্ন আকারের পাখি। তাদের কিচিরমিচিরে মুখরিত হয়ে আছে বনের ভেতরটা। চলতে চলতে মৃদু হিস শব্দে চোখ মিলে তাকালাম। গাছের কোটর থেকে মাথা বের করে আছে একটা সাপ। চোখে সন্দেহ নিয়ে আমাকে কয়েক মুহূর্ত দেখল সাপটা। তারপর আস্তে আস্তে আবার কোটরের ভেতর গুটিয়ে নিল নিজেকে। হঠাৎই বেরিয়ে এলাম জঙ্গল থেকে। একখণ্ড ফাঁকা জায়গা, লম্বায় মাইল খানেক হবে, প্রস্থে সামান্য কম। চিকচিকে বালিতে ঢাকা, ওপরটায় ছোট ছোট ঢেউ খেলানো।
সাগরের তলা থেকে দ্বীপটা জেগে ওঠার পর প্রথম প্রথম নিশ্চয়ই জোয়ারের পানি পৌঁছত এখানে। চিকচিকে বালির ওপার একটা পাহাড়, সাদা পাথরের ছাওয়া চূড়ায় ঝলমল করছে বিকেলের রোদ। খানিকক্ষণ রোদে দাঁড়িয়ে থেকে উপভোগ করলাম প্রকৃতির এই বিচিত্র রূপ। আবার এসে ঢুকলাম বনে। মোড় নিয়ে ফাঁকা অঞ্চলটুকু পাশে রেখে এগিয়ে চললাম। হাঁটতে হাঁটতে চলে এলাম নাম না জানা গাছের এক বিশাল ঝোপের কাছে। ঝোপের নিচে মাটি নয়, বালি। হয়তো অনেক নিচে রস আছে, সেই রস টেনেই লতিয়ে উঠেছে লতাগুলো। ছোট ছোট গাছকে ঘিরে জট পাকিয়েছে, সৃষ্টি হয়েছে ঝোপের। ওপারে আরেকটা ছোট পাহাড়, টিলাই বলা উচিত। একপাশে টিলার পাদদেশ ঘেঁষে একটা জলা। প্রখর রোদে হালকা বাষ্প উঠছে জলা থেকে। দেখা যাচ্ছে দূরে স্পাইগ্লাস পাহাড়। বাষ্পের ভেতর দিয়ে দেখছি মনে হচ্ছে কাঁপছে পাহাড়টা। এতক্ষণ নিস্তব্ধ ছিল। আচমকা চঞ্চলতা জাগালো ঝোপঝাড়ের ভেতর। একটা বুনো হাঁস বিচিত্র ডাক ছাড়তে ছাড়তে উড়াল দিল আকাশে। তার পেছন পেছন উড়ে গেল আরেকটা, তারপর আরো একটা। কয়েক মুহূর্তে এই ঝোপের উপরের আকাশে শুধু হাঁস আর হাঁস, পাক খেয়ে উঠছে আর চেঁচাচ্ছে। পাখিগুলোর নিরাপদ বিশ্রামে ব্যাঘাত ঘটিয়েছে কেউ। আমার অনুমান মিথ্যে নয়। আধ মিনিট পরেই ঝোপের একপাশে জঙ্গলের ভেতর মানুষের গলার আওয়াজ শুনলাম। নাবিকেরা আসছে নিশ্চয়ই। আরো কাছে এলে সিলভারের গলার স্বর চিনতে অসুবিধে হলো না। প্রকৃতি দেখতে দেখতে এতক্ষণ ওদের কথা ভুলেই গিয়েছিলাম। এগিয়ে গেলাম গুড়ি মেরে। ওদের আলোচনা শুনতেই তো এসেছি আমি। নিঃশব্দে পা ফেলে ঝোপের একপাশে একটা বিশাল গাছের গোড়ায় এসে দাঁড়ালাম। কথা শোনা যাচ্ছে কয়েক গজ সামনে। কারো উপর যেন ভয়ঙ্কর ক্রুদ্ধ হয়ে উঠেছে সিলভার। ধমকাচ্ছে আর শাসাচ্ছে কর্কশ গলায়। ভয় পাচ্ছি, কিন্তু তবু আস্তে করে পাতার বাধা সরিয়ে উকি দিলাম। দেখা যাচ্ছে না কিছু। উপুর হয়ে 4 হাত পায়ে ভর দিয়ে এগিয়ে গেলাম আরো গজখানেক। আস্তে করে লতাপাতা সরিয়ে আবার চাইলাম ওপাশে। হ্যাঁ, দেখতে পেলাম এবার। সবুজ ঘাসের উপর দাঁড়িয়ে কথা বলছে সিলভার। মাটিতে তার পায়ের কাছে পড়ে আছে হ্যাট। ঘামে ভেজা মুখটা চকচক করছে বিকেলের রোদে। তার চেহারা দেখে কেউ বলবে না ভয়ঙ্কর এক ডাকাত দলের সর্দার সে। সিলভারের সামনে দাঁড়িয়ে আছে এক নাবিক, তার নাম টম। সিলভার বলল, দেখো টম, বড় বেশি কথা বলো তুমি। তোমাকে ভালো লোক মনে করতাম, তাই দলে টানতে চেয়েছি। কিন্তু তুমি রাজি নাও, এর অর্থ কি জানো? জানি, মৃত্যু। কিন্তু তাই বলে আমাকে দিয়ে অসৎ কাজ করাতে পারবে না তুমি। তুমি কি বলো? মিস্টার ট্রেলনির চাকরি নিয়ে এসে তার নুন খেয়ে তারই সঙ্গে বেইমানি করব? আর যেই করুক জন, আমি করব না। মোহরের লোভ আমার নেই। এই প্রথম জানলাম 19 জন নাবিকের সবাই ডাকাত নয়। একজন ভালো লোককে তো চোখের সামনেই দেখতে পাচ্ছি। ইস, আগে জানলে তাকেও পিস্তল দিয়ে দিতে পারতেন জমিদার। কি বলতে যাচ্ছিল সিলভার, কিন্তু বাধা পেল। জলার ওদিক থেকে ভেসে এল একটা আর্তচিৎকার। ধ্বনিত প্রতিধ্বনিত হলো পাহাড়ে পাহাড়ে। আবার চিৎকার করে আকাশে উঠে পড়ল পাখির দল। কান পেতে চিৎকারটা শুনল টম। শব্দের রেশ মিলিয়ে যেতেই লাফিয়ে উঠল। অ্যালান না তো? হ্যাঁ, অ্যালানি। হাসল সিলভার। ক্রাচে ভর রেখে আরাম করে দাঁড়িয়েছে। তোমার মতে আরেক ভালো মানুষ গেল বোধ হয়। কিন্তু সত্যিকারের নাবিকের পরিচয় দিয়েছে সে। ঠিক আছে, আমি যাচ্ছি। জাহাজে এখনো কিছু সৎলোক আছে নিশ্চয়ই, তাদের হুঁশিয়ার করতে হবে। তার জন্য যদি তোমাদের হাতে কুত্তার মতো মরতে হয় আমাকে, মরব। দৃঢ় পায়ে ঘুরে দাঁড়ালো টম। লম্বা লম্বা পায়ে হাঁটতে লাগল। স্প্রিংয়ের মতোই লাফিয়ে উঠল খোড়া ডাকাত। ক্রাচটা তুলে নিয়ে নিচের দিকটা বাগিয়ে ছুঁড়ে মারল জুড়ে। শেষ মুহূর্তে টের পেয়ে বোধহয় ঘুরেই দাঁড়াতে যাচ্ছিল টম, কিন্তু দেরি হয়ে গেছে। প্রচণ্ড গতিতে গিয়ে ঘাড়ের নিচে ঠিক মেরুদণ্ডে আঘাত করল ক্রাচের শক্ত মাথা। ঝট করে বিচ্ছিরি একটা শব্দ হলো, মেরুদণ্ড ভাঙার। দড়াম করে ঘাসের উপর মুখ থুবড়ে পড়ল সে। মরল না বেহুশ হলো বুঝলাম না। আমাকে বিমূঢ় করে দিয়ে এক পায়ে লাফাতে লাফাতে অবিশ্বাস্য গতিতে এগিয়ে গেল সিলভার। টমের পিঠে চেপে বসল।
কোমর থেকে ছোরা বার করে বসিয়ে দিল ঘ্যাচ করে। আওয়াজ বেরোল না টমের মুখ থেকে। একটানে ছোরাটা টমের পিঠ থেকে বের করে আনলো সে, আবার বসালো। দ্বিতীয়বার টেনে বের করে এনে পিঠ থেকে উঠে পড়ল। সবুজ ঘাসে মুছে নিল ছোড়ার রক্তাক্ত ফলা। আবার কোমরে গুজল ওটা। ক্রাচটা মাটি থেকে কুড়িয়ে নিয়ে বগলে ঠেকালো। যেন কিছুই হয়নি, এমন একটা ভাব। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসছে টমের পিঠ থেকে। লাল রক্তে ভিজে গেল সবুজ ঘাস। চোখের সামনে পৃথিবীটা দুলে উঠল আমার। মিনিটের ব্যবধানে খুন হলো দুজন লোক। একজনের আর্তনাদ শুনলাম, আরেকজনের তো চোখের সামনেই পড়ে আছে, দেখতে পাচ্ছি। সংবিত ফিরল আমার সিলভারের হুইসেলের শব্দে। বিচিত্র কাঁপা তীক্ষ্ণ সুরে বাজল হুইসেল। ছড়িয়ে গেল দিকে দিকে, প্রতিধ্বনিত হলো পাহাড়ে। আবার উড়ল পাখিরা। ওগুলো শান্তি নেই আজ। হুইসেল বাজিয়ে কোনো ধরনের সংকেত করছে সিলভার। কিসের সংকেত? টমকে খতম করা হয়েছে এটা জানালো? হবে হয়তো, কিন্তু আমার আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকা উচিত নয় এখানে। যদি সিলভার বা ডাকাতদের কারো চোখে পড়ে যাই, টম আর অ্যালানের মতো মরতে হবে আমাকেও। হামাগুড়ি দিয়ে সাবধানে পিছিয়ে এলাম আবার। মৃত্যু ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছি, কিন্তু বুদ্ধি লোপ পায়নি। নিঃশব্দে বেরিয়ে এলাম ঝোপের প্রান্তে। এখন সাগর তীরে পৌঁছতে হবে, কিন্তু পথ তো চিনি না। ভেবেচিন্তে খোলা জায়গাটায় যাওয়া ঠিক করলাম। ওখান থেকে যা হোক একটা ব্যবস্থা হয়তো করতে পারবো। ছুটলাম। এমন দৌড় জীবনে দৌড়াইনি। লতায় পা জড়িয়ে হুমড়ি খেয়ে পড়তে পড়তে সামলে নিলাম কয়েকবার। সারাক্ষণই মনে হচ্ছে আমার পেছনে ছুটে আসছে ডাকাতরা। ভয়ে পেছনে তাকাতে পারছি না। সারাদিনে এই প্রথমবার পাখিগুলোকে ধন্যবাদ দিলাম। ওদের চেঁচামেচিতে আমার পায়ের শব্দ ঢাকা পড়ে গেছে। ছুটতে ছুটতে এসে পড়লাম ফাঁকা জায়গাটায়। হাঁপড়ের মতো ওঠানামা করছে বুক, গলা শুকিয়ে কাঠ। ধপ করে বসে পড়লাম বালির উপরেই। একটু বিশ্রাম না নিলে মনে হচ্ছে বুকটা ফেটেই যাবে। হঠাৎ শব্দ হলো পেছনে। চমকে উঠলাম। ধড়াস করে একটা লাফ মারল হৃৎপিণ্ডটা। ফিরে তাকিয়েই স্থির হয়ে গেলাম প্রচণ্ড আতঙ্কে। একটা পাইন গাছের নিচে এসে দাঁড়িয়েছে সে। বন মানুষ না ভালুক বোঝার উপায় নেই। মাথার লালচে জট পাকানো লম্বা লম্বা চুল নেমে এসেছে কাঁধ পর্যন্ত। হাতে পায়ে বড় বড় নখ। ছাগলের ছালে ঢেকে রেখেছে শরীর। চামড়ার রং সাদা। কি করব আমি এখন? একদিকে ডাকাতের দল, অন্যদিকে পথ আটকে দাঁড়িয়েছে শ্বেতাঙ্গ বন মানুষটা। সামনে পাহাড়। কোন দিকে যাই? লাফিয়ে উঠে পাহাড়ের দিকেই ছুটলাম। জানতো বাঁচাই, তারপর পথ খুঁজে নিয়ে জাহাজে ফেরার ব্যবস্থা করব। কিন্তু আমি কয়েক পা যেতে না যেতেই ছুটে এসে আমার পথ রোধ করে দাঁড়ালো বন মানুষ। পরিষ্কার ইংরেজিতে বলল, ভয় পেও না, আমি মানুষ। থমকে গেলাম। এই বন মানুষটা তাহলে ইংরেজ? কে তুমি? আমি বেনগান, হতভাগ্য এক ইংরেজ নাবিক। গত 3টা বছর ধরে পড়ে আছি এই দ্বীপে, একা। জাহাজ ডুবি হয়েছিল নাকি? না, আমাকে দ্বীপান্তরে দিয়ে গেছে ওরা। এ ধরনের ভয়ঙ্কর শাস্তির কথা আমি শুনেছি। জলদস্যুদের মাঝে এই প্রথা প্রচলিত। দলের কেউ অপরাধ করলে তাকে শাস্তি হিসেবে একটা নির্জন দ্বীপে নির্বাসন দিয়ে যায়। একটা বন্দুক, কিছু গুলি আর সামান্য খাবারও দিয়ে যায়। কিন্তু এতে আর কদিন চলে। খাবার আর গুলি ফুরিয়ে গেলে বেশিরভাগ ক্ষেত্রেই না খেয়ে মারা যায় নির্বাসিত লোকটি। 3 বছর ধরে ঝিনুক, ছাগলের মাংস আর বুনু ফলমূল খেয়ে বেঁচে আছি আমি। আবার বলল বেনগান, কিন্তু ইংরেজদের সত্যিকারের যে খাবার, ইস, কতদিন চোখে দেখিনি। কতদিন চিজের জন্য মনটা আইঢাই করেছে। কতদিন ঘুমিয়ে স্বপ্ন দেখেছি টেবিলে চিজের স্তূপ। কিন্তু ঘুম ভেঙে যে কে সেই আষ্টে ঝিনুক, এসব খাওয়া যায় সব সময়? শুধু বাঁচার তাগিদে গিলেছি। আমি জাহাজে ফিরতে পারলে পেট পুড়ে চিজ খাওয়াবো তোমাকে, বললাম। ফিরতে পারলে মানে? পথ হারিয়েছি। কোনো ভয় নেই, পুরো দ্বীপটা আমার চেনা। জঙ্গলের প্রতিটা গাছ, পাহাড়ের গুহা, খানাখন্দ, ঝর্ণা সব চিনি আমি। কোথায় তোমার জাহাজ?
স্কেলিটন আইল্যান্ডের দিকে। তাহলে তো কাছেই, চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি। কিন্তু আরও ব্যাপার আছে। দ্বিধা করলাম, শেষ পর্যন্ত বলেই ফেললাম, জলদস্যুরা আছে আশেপাশে। জলদস্যু? এই দ্বীপে আবার জলদস্যু? হ্যাঁ, লং জন সিলভার ওদের সর্দার। সেই এক পেয়ে বদমাসটা না তো? ঠিকই ধরেছ, সেই। কিন্তু তুমি চেনো কে? চিনব না মানে? ফ্লিন্টের দলেই তো ছিলাম। সেই তো নির্বাসন দিয়েছে আমাকে এখানে। আমার আরো কাছে এলো বেনগান। মুখটা একটু নামিয়ে বলল, কিন্তু সর্দার তো ছিল ফ্লিন্ট, সিলভার হয় কি করে? ফ্লিন্ট নাকি মারা গেছে, বেশি মদ খেত। মরবেই, কিন্তু খুশি হতে পারলাম না কথা শুনে। ফাঁসিতে ঝুলে মরা উচিত ছিল ব্যাটার। কি লাভ হলো শুধু শুধু মানুষ খুন করে? টাকা জমালি ঠিকই, কিন্তু ভোগ করতে পারলি? আমাকে নির্বাসন দিয়েছিস, এদিকে তোর টাকার সন্ধান পেয়ে বসে আছি আমি। টাকা? হ্যাঁ, ফ্লিন্টের ধনরত্ন তো সব এই দ্বীপেই লুকোনো। আচমকা থেমে গেল বেনগান। সন্দিগ্ধ চোখে তাকালো আমার দিকে। কিন্তু তোমাকে এসব বলা উচিত হচ্ছে না, সিলভারের দলের লোক তুমি। না না, আমি সিলভারের দলের নই, তাড়াতাড়ি বলে উঠলাম। ওদের ভয়ে তো পালাচ্ছিলাম। এই তো কিছুক্ষণ আগেই দুজন লোককে খুন করেছে সিলভার আর তার দলের লোকেরা। আমাদের গুপ্তধনের সন্ধানে আসার ব্যাপারটা সংক্ষেপে জানালাম তাকে। চুপ করে শুনল বেনগান। আমার কথা শেষ হলে বলল, বুঝেছি, তোমাকে বলা যায়। ফ্লিন্টের জাহাজের নাম ছিল ওয়ালরাস। ওটাতে করেই সমস্ত জমানো ধনরত্ন নিয়ে এই দ্বীপে এসে হাজির হয় একদিন। জাহাজ নোঙর করে একটা মাত্র বোট নামানোর আদেশ দেয় ফ্লিন্ট। নৌকা নামানো হলো, সেই নৌকায় নেওয়া হলো তার সমস্ত ধনরত্ন। তারপর 6 জন বিশ্বস্ত অনুচরকে নিয়ে নৌকা ভাসালো। ধনরত্নগুলো নিয়ে ঢুকে গেল ওরা জঙ্গলে। কয়েক ঘন্টা পরেই নৌকা নিয়ে ফিরে এলো ফ্লিন্ট, একা। আমাদের জানালো 6 জন অনুচর নিজেদের মধ্যে মারামারি করে মরেছে। ধনরত্নগুলো কোথায় কি করেছে কিচ্ছু বলল না। আমরাও সাহস করে কিছু আর জিজ্ঞেস করলাম না। হ্যাঁ, ওয়ালরাসের মেট ছিল কিন্তু বিলি বোনস, ওই যার কথা বললে আর কি, তোমাদের সরাইতে গিয়ে উঠেছিল। থামলো একটু বেনগান, তারপর সামনে ঝুঁকে আমার হাত দুটো চেপে ধরল। এক কাজ করো না, আমাকে তোমাদের জাহাজে নিয়ে চলো। মিস্টার ট্রেলনিকে বুঝিয়ে বলো সব। ধনরত্নের হদিশ আমি দেব, বিনিময়ে আমাকে ইংল্যান্ডে পৌঁছে দেবেন ট্রেলনি। পুলিশকে কিছু বলবেন না, আর 1000 পাউন্ড দেবেন। বলবে? অবশ্যই বলবো, চলো। বুনো ছাগলের মতোই নিঃশব্দে দ্রুত পদক্ষেপে গাছের জঙ্গলের ভেতর দিয়ে ছুটল বেনগান। তার পেছনে ছুটতে ছুটতে ঘাম ছুটে গেল আমার। বনের ভেতর থেকে বেরিয়ে আসবো এমন সময় শোনা গেল কামানের গোলার আওয়াজ। তারপরই কয়েকবার গর্জন করে উঠল বন্দুক। থমকে দাঁড়িয়ে পড়ল বেনগান। তার পাশে এসে দাঁড়ালাম আমিও। গাছের ফাঁক দিয়ে তাকালাম সামনে। কামানের গোলাটা কোন দিকে গেল দেখার চেষ্টা করতেই চোখে পড়ল ওটা। বড়জোর সিকি মাইল দূরে একটা গাছের মগডালে উঠছে একটা ফ্ল্যাগ, ব্রিটেনের জাতীয় পতাকা, ইউনিয়ন জ্যাক। গল্পের এই অংশে শোনা যাবে ডক্টর লিভজির বিবৃতি। দ্বীপের দিকে এগিয়ে যাচ্ছে দুটো বোট। কেবিনে বসে ক্যাপ্টেন আর ট্রেলনির সঙ্গে কথা বলছি আমি। সকালের মতোই বাতাস স্তব্ধ, সামান্য হাওয়াও নেই। পালে বাতাস লাগাতে পারলে জাহাজ থেকে এখানকার 6 জন ডাকাতকে শেষ করে এক্ষুনি নোঙর তুলে পালাতাম এখান থেকে, কিন্তু বাতাস নেই। তার উপর হান্টারের কাছে শুনলাম আমাদের অনুমতি না নিয়েই দ্বীপে চলে গেছে জিম হকিন্স। আলোচনা তেমন জমছে না। প্রচণ্ড গরমে কেবিনে বসে দরদর করে ঘামছি। শেষে বিরক্ত হয়ে বাইরে বেরিয়ে এলাম। বদ্ধ বাতাসে দুর্গন্ধ যেন আরো বেশি ছড়াচ্ছে। জ্বর আর আমাশয়ে পড়ার ভয়ে শঙ্কিত হয়ে উঠেছি। ডেকে একটা পালের নিচে ছায়ায় বসে আছে 6 ডাকাত। ওদিকে ডাঙায় বোট দুটো বেঁধে প্রতিটি বোটে একজন করে ডাকাতকে পাহারায় রেখে জঙ্গলে ঢুকে গেছে অন্যেরা। জিমকেও দেখা যাচ্ছে না। কি বোকামি না করলো ছেলেটা। অস্বস্তিকর পরিবেশে পায়চারি করতে লাগলাম ডেকে। এভাবে আর ভালো লাগছে না, কিছু একটা করা দরকার। মনে মনে ঠিক করলাম হান্টারকে নিয়ে বেরিয়েই পড়ব। জলি বোটটাই করে যেতে পারবো দ্বীপে।
ক্যাপ্টেন কিংবা ট্রেলনি বাধা দিল না। জলিবোটে করে চললাম আমি আর হান্টার। আমাদের যেতে দেখে একটু যেন চঞ্চল হয়ে উঠল দুই প্রহরী ডাকাত। এতক্ষণ শীষ দিচ্ছিল, বন্ধ করে ভ্রু কুচকে আমাদের দিকে তাকিয়ে আছে। সন্দেহ হয়েছে। ডাকাতরা যেখানে নেমেছে সেখানে নামলাম না আমরা। মোড় নিয়ে আরেকটু এগিয়ে গেলাম। বাঁক ঘুরতে ডাকাতদের নৌকা দুটোকে আর দেখা গেল না। নৌকার সামনের দিকটা তীরে ঠেকতেই লাফিয়ে নামলাম আমি। জাহাজ থেকে দুটো পিস্তল নিয়ে এসেছি। প্রচণ্ড উত্তাপ ছড়াচ্ছে সূর্য। রোদের তীব্রতা থেকে বাঁচার জন্য হ্যাটের সামনে কার্নিশের তলায় একটা বড় রুমাল ঢুকিয়ে কায়দা করে কপাল ঢেকে নিলাম। এগিয়ে গিয়ে ঢুকে পড়লাম বনের ভেতর। শখানেক গজ এগুতেই চোখে পড়ল দুর্গটা। একটা পাহাড়ের চূড়া থেকে ঝর্ণা বইছে। সেই ঝর্ণাটার ধারে চূড়ার কাছাকাছি একটা মজবুত কাঠের বাড়ি। 40 জন লোক সহজে এতে থাকতে পারে। দুর্গের কাঠের দেয়ালে একটু পরপরই ফোকর। ভেতর থেকে এগুলোর মধ্য দিয়ে বন্দুকের নল ঢুকিয়ে বাইরের শত্রুদের গুলি করার জন্য এই ব্যবস্থা। এই বাড়িটার বাইরেটা ঘিরে 6 ফুট উঁচু কাঠের গুঁড়ির দেয়াল। এতটাই মজবুত, কামানের গোলার আঘাতেও যথেষ্ট কঠিন হবে ভাঙা। চমৎকার জায়গায় রীতিমতো পরিকল্পনা করে তৈরি করা হয়েছে এই বাড়ি। এমনিতেই পাহাড়ের চূড়ায় বসা শত্রুর বন্দুকের কাছে নিচের লোকেরা অসহায়, তার উপর এই দুর্গ। ওটার ভেতরে থেকে 6 জন সশস্ত্র লোক পুরো এক পল্টন সৈন্যকে ঠেকিয়ে রাখতে পারবে। আমার সবচেয়ে ভালো লাগলো ঝর্ণাটা। খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি, এই সময় জঙ্গলের ভেতর থেকে একটা আর্তনাদ শোনা গেল। খুনের অভিজ্ঞতা নতুন নয় আমার কাছে। সৈনিক ছিলাম একসময়, যুদ্ধ করেছি, আহতও হয়েছি। আর্তনাদটা শুনে প্রথমেই জিমের কথা মনে হলো আমার। লুকিয়ে চুরিয়ে দেখতে গিয়ে ধরা পড়ে ডাকাতদের হাতে শেষ হয়ে যায়নি তো ছেলেটা। সৈনিক কিংবা ডাক্তারের জীবনে গড়িমসির কোনো স্থান নেই। বিন্দুমাত্র দ্বিধা না করে শব্দ লক্ষ্য করে ছুটলাম। বন থেকে বেরিয়েই এসে উঠলাম জলিবোটে। হান্টার বসে আছে। আমার নির্দেশ পেয়ে সামান্যতম সময় নষ্ট না করে দাঁড় বাইতে শুরু করল সে। জাহাজের গায়ে বোট ভিড়তেই দড়ি বেয়ে উঠে এলাম। ক্যাপ্টেন আর স্কোয়ার ডেকেই দাঁড়িয়ে আছে, মুখে চোখে উৎকণ্ঠা আর উত্তেজনা। বনের ভেতর থেকে ভেসে আসা আর্তনাদ ওরাও শুনেছে। আমাকে দেখেই ছুটে এলো দুজনে। কি ব্যাপার জিজ্ঞেস করলো আমাকে, কিন্তু আমি ওদের মতো চিৎকারই শুনেছি, দেখিনি কিছু। পালের তলায় বসা 6 জনের একজন নাবিককে ইঙ্গিতে দেখিয়ে ফিসফিস করে বললেন ক্যাপ্টেন, লোকটা নতুন, দেখছেন না মুখ থেকে রক্ত সরে গেছে আর কেমন উসকুস করছে। দেখলাম। তারপর ক্যাপ্টেন আর জমিদারকে নিয়ে কেবিনে চলে এলাম। আলোচনা করে তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হবে, কারণ ঘটনা ঘটতে শুরু করেছি ইতিমধ্যেই। কয়েক মিনিটের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হয়ে গেল। বেরিয়ে এলাম আবার কেবিন থেকে। কেবিনের পাশে বন্দুক হাতে পাহারায় রাখা হলো রেডরুথকে। জাহাজের পেছন দিকে জলিবোটটা এনে বাঁধল হান্টার। তাতে জাহাজের ভাড়ার থেকে নিয়ে টিনের খাবার, বিস্কুট, মাংস, 1 বাক্স কনিয়াক মদ, ওষুধের বাক্স ইত্যাদি তুলে দিলাম। আলমারি থেকে নিয়ে এলাম বারুদ আর বন্দুক। আমাকে সাহায্য করল জমিদার। ডেকের সামনের দিকে রয়েছেন সশস্ত্র ক্যাপ্টেন। জলিবোটে জিনিসপত্র তোলা শেষ হতেই ডেকে ফিরে এলাম। আমাকে দেখেই পকেট থেকে পিস্তল বের করলেন ক্যাপ্টেন। এগিয়ে গেলেন ডাকাতগুলোর দিকে। কর্কশ গলায় বললেন, এই হারামজাদারা, এটা কি দেখেছিস? তোদের কাণ্ড কারখানা সবই জানা হয়ে গেছে আমাদের, কাজেই হুঁশিয়ার। বোকা বনে গেল 6 ডাকাত। আমরা ওদের পরিচয় জেনে গেছি, বিশ্বাসই করতে পারছে না যেন। ঘাড় ঘুরিয়ে কেবিনের দিকে তাকালো ওরা। কেবিনের দেয়ালে ঠেস দিয়ে আরাম করে বসা বন্দুক হাতে রেডরুথকে দেখল, বুঝে গেল আটকা পড়ে গেছে। করার আর কিছুই নেই ওদের। জয়েসকে নিয়ে নৌকায় নেমে এলাম। দাঁড় বাইতে শুরু করলো হান্টার। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম প্রথমবারে যেখানে নেমেছিলাম সেখানে। হান্টার আর জয়েসের সাহায্যে দ্রুত ডাঙায় নামালাম জিনিসপত্র। তাড়াতাড়ি কাজ সারতে হবে, এখন দলবল নিয়ে সিলভারের দিকে এসে পড়লে সর্বনাশ। মালপত্রগুলো নিয়ে গিয়ে 6 ফুট বেড়ার উপর দিয়ে ফেলে দিলাম ভেতরে, মদের বাক্সটা ছাড়া, বোতলগুলো ভেঙে যাবে। জয়েসকে বন্দুক হাতে সেখানে পাহারায় রেখে আবার ফিরে এলাম জাহাজে। আবার জিনিসপত্র বোঝাই করে নিয়ে এলাম দুর্গে। এভাবে কয়েকবার আসা যাওয়া করে খাবার দাবার, বারুদ, অস্ত্রশস্ত্র ইত্যাদি প্রচুর পরিমাণে নিয়ে রাখলাম দুর্গে। অস্ত্র আমাদের যা দরকার নিয়ে বাকিগুলো রেলিং ডিঙিয়ে পানিতে ফেলে দিলাম, যেন ওগুলোকে কাজে লাগাতে না পারে ডাকাতেরা। ভাটা শুরু হয়েছে।
আর বেশি দেরি করা যাবে না, তাহলে নৌকা নিয়ে দ্বীপে পৌঁছা অসম্ভব হয়ে যেতে পারে। আর মালপত্র যাবে না, এবারে যাবে লোকজন। প্রথমেই নৌকায় নামলো রেডরুথ, জমিদার নামলো তারপর। ক্যাপ্টেন নামতে যাবেন এমন সময় লাফিয়ে ছুটে এলো উসখুস করতে থাকা নাবিকটা। ওর নাম অ্যাব্রাহাম গ্রে। আক্রমণ করতে আসছে মনে করে পিস্তল তুললেন ক্যাপ্টেন। চেঁচিয়ে উঠল লোকটা, দোহাই স্যার, আমাকে মারবেন না, আমি আপনাদের দলে আসতে চাই। ক্ষণিকের জন্য কি ভাবলেন ক্যাপ্টেন, তারপর ডাকলেন, এসো, উঠে পড়ো নৌকায়, জলদি। অ্যাব্রাহামের পরপরই নৌকায় উঠে এলেন ক্যাপ্টেন। 5 জন পূর্ণবয়স্ক লোকের ভারে টালমাটাল অবস্থা ছোট্ট নৌকার, তার উপর আবার কিছু মালপত্র, বারুদ, মাংস, রুটির ব্যাগ, এসব তোলা হয়েছে বোটে। বারবার কাত হয়ে যাচ্ছে নৌকা, পানি উঠছে। ওদিকে ভাটা শুরু হয়েছে, পশ্চিমে বয়ে চলেছে একটা প্রবল স্রোত, তারপর চলে গেছে দক্ষিণমুখ। তার মানে নৌকার গতিপথে কোনাকুনি এসে বাধা দিচ্ছে এই স্রোত। দাঁড় টানছে রেডরুথ আর ক্যাপ্টেন। আমি হাল ধরেছি। জোর করে নৌকার গতিপথ ঠিক রাখতে গিয়ে আধ মিনিটেই হাতের পেশিতে ব্যথা হয়ে গেল আমার। না বলে পারলাম না, ক্যাপ্টেন, আর একটু জোরে টানা যায় না? না, তাহলে বেশি দুলবে বোট, ডুবে যাবে। ক্রমেই গতিপথ থেকে সরে আসছে বোট, পশ্চিমে মোড় নিতে চাইছে। আমি কিন্তু আর পারছি না বলেই ফেললাম। কি বলতে গিয়েও জাহাজের দিকে চোখ পড়ায় থেমে গেলেন ক্যাপ্টেন। চোখ কুচকে গেছে, বদলে গেছে গলার স্বর। কামান! জাহাজের দিকে পেছন ফিরে আছি আমি। বললাম, দুর্গে কামান দেখার কথা ভাবছেন তো? সেটা পারছেন ওরা কিছুতেই। অত ভারী কামান দ্বীপে আনতেই পারবে না। দুর্গের কথা ভাবছি না আমি, পেছনে চেয়ে দেখুন। চমকে উঠলাম, ভুলেই গিয়েছিলাম ব্যাপারটা। চকিতে ঘাড় ফেরালাম। তৎপর হয়ে উঠেছে জাহাজে রয়ে যাওয়া ডাকাতেরা। ডেকে বসানো কামানের উপর তেরপোল তুলে নিয়েছে। গোলা আর বারুদ বয়ে আনছে দুজনে। ইস, কেন যে কামানের গোলা বারুদগুলো পানিতে ফেলে আসেনি। ইসরায়েল, ফ্লিন্টের গোলন্দাজ ছিল। কামানের কাছে দাঁড়ানো লোকটাকে দেখিয়ে বলল গ্রে। পেশির ব্যথা অগ্রাহ্য করে জোরে হাল চেপে ধরলাম। প্রাণপণে দাঁড় বাইতে লাগলেন ক্যাপ্টেন আর রেডরুথ। নৌকা ডুবে গেলে না হয় সাঁতরে দ্বীপে যাবার চেষ্টা করব, কিন্তু তার আগেই যদি কামানের গোলা এসে পড়ে, তাহলে তো টুকরে টুকরে হয়ে যাব। কামানের পেছনে চেম্বারে গোলা ভরতে আরম্ভ করেছে ইসরায়েল। বন্দুকের নিশানা কার সবচেয়ে ভালো আমাদের জিজ্ঞেস করলেন ক্যাপ্টেন। জমিদারের। ট্রেলনিকে দেখিয়ে বললাম, ব্যাটাকে শেষ করে দিন। পায়ের কাছে রাখা বন্দুকটা তুলে নিল জমিদার। গুলি ভরাই আছে। তাড়াহুড়ো করবেন না বললেন ক্যাপ্টেন, তাহলে নৌকা উল্টে যাবে। দাঁড় টানা বন্ধ করে দিলেন ক্যাপ্টেন। রেডরুথকেও বন্ধ করতে বললেন, এতে নিশানা ঠিক থাকবে ট্রেলনির। আমি শক্ত হাতে হাল ধরে রইলাম। ওদিকে কামানে গোলা ভরে ফেলেছে ইসরায়েল। কামানের নলের মুখ ধীরে ধীরে ঘুরছে নৌকার দিকে। গুলি করলেন ট্রেলনি, কিন্তু সজাগ লোক ইসরায়েল। জমিদারকে বন্দুক নিশানা করতে দেখেই বসে পড়ল। তার মাথার উপর দিয়ে শীষ কেটে বেরিয়ে গিয়ে পেছনের লোকটাকে আঘাত করল গুলি। আর্তনাদ করে পড়ে গেল লোকটা। শুধু জাহাজ থেকেই নয়, চিৎকার উঠল তীর থেকেও। চমকে দেখলাম বন থেকে বেরিয়ে এসেছে ডাকাতেরা। নৌকা দুটোই গিয়ে উঠছে। জাহাজের দিকে খেয়াল থাকা এতক্ষণ সেদিকে খেয়াল করিনি। ক্যাপ্টেন, তীরের দিকে দেখুন। দেখলেন ক্যাপ্টেন। নৌকার অন্যরাও দেখল। মিস্টার ট্রেলনি, যে কটাকে পারেন সাবার করে ফেলুন। দ্বীপে পৌঁছাতে পারবো কিনা আর কে জানে। দ্বীপের কাছাকাছি এসে গেছে আমাদের জলিবোট। আর 30-40 বার দাঁড় টানতে হবে বড়জোর, কিন্তু এতক্ষণও টিকতে পারবো কিনা সন্দেহ। প্রচণ্ড হাত ছেড়ে তীর বেগে এগিয়ে আসছে ডাকাতেরা। ওদিকে আবার কামান তাক করছে ইসরায়েল। নৌকা দুটো লক্ষ্য করে গুলি চালল জমিদার। দাঁড় বাইছে আবার ক্যাপ্টেন আর রেডরুথ। ধকল সইতে পারল না নৌকাটা, কাত হয়েই তলিয়ে গেল পানিতে। ঠিক এই সময় গর্জে উঠল কামান। নৌকাটা ডুবে যাওয়ায় ভাগ্যকে ধন্যবাদ দিলাম। আমাদের মাথার উপর দিয়ে সামনে পানিতে পড়ল গোলাটা। ছিটকে উঠল কাদা আর পানি। ঢেউয়ের প্রচণ্ড ঝাপটা খেয়ে উল্টে ডুবে গেলাম। নাকানি চুবানি খেয়ে বেশ খানিকটা কাদাটে নোনা পানি গিলে ভেসে উঠে দেখলাম ভিজে বিড়ালের মতো অন্যরাও মাথা তুলছে পানি থেকে। পানির গভীরতা এখানে ফুট 3, কাজেই এগিয়ে যেতে অসুবিধা হলো না আমাদের। দুটো বন্দুক ছাড়া নৌকার আর কোনো মালপত্রই বাঁচানো গেল না। সবই পানিতে ভিজে অকেজো হয়ে গেল। তীরের দিকে এগিয়ে চললাম আমরা।
ভিজে কাপড় চোপড় নিয়ে কাদা পানি ভেঙে যত তাড়াতাড়ি সম্ভব। ওদিকে নৌকা নিয়ে আরও কাছে এসে গেছে ডাকাতেরা। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন রবার্ট লুইস স্টিভেনসনের লেখা ট্রেজার আইল্যান্ড, আজ 3য় পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।